এপ্রিল বুধবার রাত ৮টায় খালেদ মহিউদ্দিন আজকের এসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অশান্ত পাহাড়ে থামছে না সহিংসতা, রাঙামাটিতে সংঘর্ষের খবর, বান্দরবানে নিহত একজন। এসএম হল কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন উপাচার্য, আন্দোলন স্থগিত। আঠারো তলার অনুমোদনে 23 তলা করেছেন এইচবিএম ইকবাল, নিজ খরচে ভেঙে ফেলার নির্দেশ। রাঙামাটির রাজস্থলীতে প্রতিপক্ষের গুলিতে হতাহতের খবর পাওয়া গেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি প্রশাসন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে আছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, রাঙামাটি থেকে সহকর্মী হিমেল চাকমা আছেন আমাদের সঙ্গে। হিমেল চাকমা, আপনার কাছে প্রথমে আসতে চাই। মেজর এমদাদুল ইসলামের কাছে আসার ক্ষেত্রে যে রাজস্থলী উপজেলা যে নির্বাহী কর্মকর্তা এমএস মোহাম্মদ শেখ সাদেক পত্রপত্রিকায় জানাচ্ছেন যে আজ ভোরে একটি আঞ্চলিক দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গুলির ঘটনা ঘটে। এই পর্যন্ত প্রথম আলো বলছেন যে আরাকান বিদ্রোহীদের গোলাগুলি ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন কোট আনকোট আরাকান বিদ্রোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন। তারপরও পুলিশ বা প্রশাসন কেউই সেই হত্যাকাণ্ড বা কতজন মারা গেছেন, কেউ মারা গেছেন কিনা সে ব্যাপারে প্রশাসন নীরব থাকছেন কেন, প্রশাসন কিছু বলছে না কেন? হিমেল চাকমা। খালেদ ভাই, আসলে যে ঘটনাটা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যে ঘটনাটা সত্যতা স্বীকার করবেন তখনই যদি ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করে বা সংশ্লিষ্ট আলামত যদি তারা পায় দেন তারা স্বীকার করবে, কিন্তু তারা ঘটনাস্থলে গিয়ে কিন্তু তারা এই ধরনের কোনো আলামত তারা পায়নি। এটা জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির, তিনি আমাকে জানিয়েছেন। আর খালেদ ভাই, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, যে জায়গায় ঘটনাতে হয়েছে বলা হচ্ছে এবং ওই জায়গায় আমি গত বছর গিয়েছিলাম। ওই এলাকা অত্যন্ত একটা দুর্গম এলাকা। ওইখানে কিন্তু সড়ক কাঁচা রাস্তা রয়েছে, কিন্তু সড়কের কোনো যান যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মানে যেতে যাবে সেটা হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ একটা দুর্গম এলাকা, ওই জায়গায় নেটওয়ার্ক নাই। আর যে ঘটনা হয়েছে বলা হচ্ছে সেটা আজকে মূলত ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে বলা হচ্ছে। এবং এই বিষয়ে আমি ওখানকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান উত্থান মারমা, তার সাথে আমার কথা হয়েছে বেশ কয়েকবার। আমি তাকে জানতে চেয়েছিলাম ঘটনাটি আসলে হয়েছে আসলে আপনি জানেন কিনা। তিনি আমাকে যেটা বলেছেন যে এই ঘটনা ঘটেছে, গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এখানে যে আসলে কতজন হতাহত হয়েছে তিনি সেটা আমাকে নিশ্চিত করে বলতে পারেনি। তবে আমি এটা সকাল থেকে আমি এই ঘটনাতে আমি খোঁজ খবর রাখছিলাম যে আসলে ঘটনাটা কি অবস্থা। তো আমি যেটা স্থানীয়দের সাথে কথা বলে জানতে, তারাও বলছেন যে আসলে ঘটনা হয়েছে এবং হতাহত আছে। তো এই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশ বা জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা নিশ্চিত করে তথ্য পাইনি। আর তারা যেটা করেছেন যে ঘটনার পরে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন। হিমেল চাকমা, আমি যেটি বলতে চাইছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা যদি প্রথম আলো সহ অন্য পত্রপত্রিকাকে বলে থাকেন যে, আমি তাকে কোট করছি, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলি ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন বলেছেন, পত্রিকাটি বলছে কোট আনকোট আরাকান বিদ্রোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সেই রাজস্থলী ইউনিয়নের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তার সঙ্গে মোহাম্মদ শেখ সাদেক, জনাব মোহাম্মদ শেখ সাদেক, তার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? এই বিষয়ে আমি তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার ব্যক্তিগত এবং অফিসিয়াল যে নাম্বার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তার সংযোগ পাইনি খালেদ ভাই। তবে আমি এখানকার যিনি পুলিশ সুপার আছেন তার সাথে আমি কথা বলছিলাম, তিনি যেহেতু ওই ঘটনা কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর রাখছিলেন, আমি তার সাথে যোগাযোগ করছিলাম, কিন্তু তিনি আমাকে আসলে ঘটনা তার শুনেছেন তিনি এবং পুলিশ শুনে ঘটনাস্থলে গিয়েছে, কিন্তু হতাহতের বিষয়ে তিনি কোনো কিছু জানাতে চান। হিমেল চাকমা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলামের কাছে জানতে চাই। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, আপনি জানেন যে বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আজ একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, রাঙ্গামাটিতে এর আগেও গোলাগুলিতে বেশ কয়েকজন মারা গেছে। আজকেও আমরা এই খবরটি পেয়েছি।
আমরা সহ অনেকগুলি টেলিভিশন এটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচারও করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এই মৃত্যুটি সম্পর্কে বা এই ঘটনা সম্পর্কে কোনো কথা বলতে রাজি হচ্ছে না। সার্বিক দিক পর্যালোচনা করে আপনার কাছে কি মনে হচ্ছে, রাঙামাটিতে কি পরিস্থিতি সত্যি খুব অশান্ত হয়ে উঠছে কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে কিনা? ধন্যবাদ খালেদ ভাই। আসলে এই যে ব্রেকিং নিউজটা বিভিন্ন চ্যানেলে দেখার পরে আমিও চেষ্টা করেছি যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আসলে ঘটনা কি ঘটেছে। আপনি জানেন যে এই ব্যাপার আমার নিজের একটু নিজস্ব আগ্রহের থেকে আমি এটা করেছিলাম। তো তারা এই যে হিমেল যেভাবে বললো ঠিক একইভাবে যে তারা বলছে এটা দুর্গম অঞ্চল, সেখানে তাদের যাওয়ার এবং সেখানে নিশ্চিত করা এটা কষ্টকর হচ্ছে, এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি। তো সেই সূত্র ধরে আমার ওই অঞ্চলে থাকার সুবাদে আমি সেখানের একজন নেতৃস্থানীয় শান্তি বাহিনীর একজন কমান্ডারকে জানি। আই হ্যাড এ টক উইথ হিম, আমি ওনার কথা বললাম যে এখানে আসলে ঘটনাটা কি হয়েছে। তো আমি এটা তার যে ভার্সন সেটা হচ্ছে এটা জনসংহতি সমিতির লার্মা এবং সুধাসিন্ধু কিশোর, অর্থাৎ সুধাসিন্ধু কিশোর এবং বর্তমানে যে আমাদের রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান, তাদের দুই গ্রুপের মধ্যে একটা অরিজিনাল যে তারা দাবি করে এবং সেটার মধ্যে যারা সেটাকে সুধাসিন্ধু কিশোর দলের মধ্যে এটা অকস্মাৎ তারা ওই অঞ্চল দিয়ে তারা আসছিল। এটা এখানে আরাকান আর্মির কোনো আসার আমারও এটা অবাস্তব মনে হচ্ছে। আরাকান আর্মি এই অঞ্চলে আসার এত দূর পাড়ি দিয়ে তারা আসার কথা না। তো সেখানে যখন তারা ক্রস করছে সামহাও সেটা শান্টু লার্মার দল এবং সুধাসিন্ধু দলের দুই দলের মুখোমুখি হয়ে যায় এবং হওয়াতে তাদের মধ্যে গুলি বিনিময় হয় এবং সেখানে অজানা সংখ্যক, যদিও বিভিন্ন ইয়াতে 7 জনের কথা বলা হয়েছে, 7 জন না, সেখানে 7 জন হতে পারে, 8 জনও হতে পারে, আবার কমও হতে পারে, সংখ্যাটা বিষয় নয়। ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জনসংহতি সমিতির দুটা দলের মধ্যেই এই ঘটনাটা ঘটছে বলে উনি আমাকে নিশ্চিত করেছেন। জনাব এমদাদুল ইসলাম, মানে প্রশাসন কি এখনই খবরটা বলতে চাইছে না, কারণ যেহেতু বিক্ষিপ্ত গোষ্ঠী এবং তাদের উপরে হিমেল চাকমা যেমন বলছিলেন যে এটি একটি দুর্গম এলাকা, এখানে খবরগুলি অন্যভাবে ছড়াতে পারে, সেই জন্য কি এটা স্বীকার করছে না বা এই সংক্রান্ত তথ্য দিতে চাইছে না, নাকি প্রশাসন চাইছে যে এই ঘটনাটি আসলে সামনেই না আসুক? না, এটা এটা এখানে একটা বিষয় আছে। সেটা হচ্ছে যেমন আপনি প্রথম আলোর কথা বললেন যে আরাকান আর্মির কথা বলা হচ্ছে, প্রশাসনকে এখানে অত্যন্ত এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এটা খুব অত্যন্ত আমি বলবো যে এই মুহূর্তে যেখানে আমাদের রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে আমাদের সাথে তাদের বেশ জটিলতা যাচ্ছে বা আমরা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা চলছে, সেখানে প্রশাসন সহযোগী হয়ে কোনো অবস্থাতেই এই কথা বলতে চাইবে না যে এটা আরাকান আর্মি এখানে আসছে বা তাদের সাথে গোলাগুলি হয়েছে। এটা এটা আসলে আপনি যদি দেখেন আমার দৃষ্টিকোণ থেকে বা যে কোনো বিশ্লেষণধর্মী মানুষ যদি চিন্তা করে, সেখানে যদি আরাকান আর্মির কেউ থাকেও সেটার সাথে জনসংহতি সমিতির কোনো ক্ল্যাশ নেই, তারা গোলাগুলিতে লিপ্ত হওয়ার কোনো কারণ নাই। সুতরাং কেউ যদি এই কথা বলেন যে এখানে আরাকান আর্মির লোকজন আসছে, আমিও কয়েকটা সূত্রে সকালবেলা দুপুরবেলা আমাকে বলছিল যে এটা একটা কনস্পিকুয়াস, অর্থাৎ এটা কেমন জানি এটা আমরা নিশ্চিত হতে পারছি না। তো আমার একেবারে এটা আমি স্পষ্ট করে বলতে পারি এটা, এবং খুব দায়িত্বের সাথে বলতে পারি আরাকান আর্মির এখানে আসা যেমন এটা অবাস্তব, এবং তারা আসলেও সেখানে পিসিজিএস তাদের গোলাগুলিতে লিপ্ত করবে এটাও অবাস্তব। এই দুটো জিনিস থেকে আমার মনে হচ্ছে এই ধরনের কথাবার্তা বলে হয়তো প্রশাসন কিছুটা অ্যালার্ট হয়ে গেছে, অ্যালার্ম হয়ে গেছে যে এই ধরনের কথা বলা উচিত নয়। এটার থেকে হয়তো এই জিনিসটা হচ্ছে। তবে এটা ঠিক, হয়তো এটা পরিষ্কার হয়ে যাবে কালকের ভিতরে যে এটা এদের দুই উপদলীয় বা নিজেদের ভিতরে দ্বন্দ্ব মারামারি, সেটা কিন্তু নিশ্চিত। জনাব হিমেল চাকমা, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন বা পরীক্ষা করে দেখছেন যে সেখানে আসলে কি হচ্ছে। আপনাদের এটি জানানো হয়েছে কিনা যে পুলিশ বা সেনা সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করবেন কিনা খবরের কাগজকে বা গণমাধ্যমকে? এই বিষয়ে কিন্তু আমি পুলিশের সাথে কথা বলছিলাম, তারা এখন এটা ক্লিয়ার করেন তারা আসলে জানাবে কিনা, কারণ এখনো যেহেতু অভিযানটা অব্যাহত রয়েছে। খালেদ ভাই, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি,
যে বলা হচ্ছে যে অভিযানে গেছে, আপনাকে এক ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জানা দরকার। যে জায়গায় যে বলা হচ্ছে যে ঘটনাটা হয়েছে, ওই জায়গায় কিন্তু ভৌগোলিক অবস্থানটা একটু জানা দরকার। কারণ আপনি মন চাইলে যে ওখানে যে গাড়িতে করে যাবেন, অভিযান করবেন, এটা পাহাড়ের ওপর পাহাড়। আর আমি যেটা কিছুক্ষণ আগে যিনি বলছিলেন, তার সাথে আমি যেটা অ্যাড করতে চাই, যে আরাকান আর্মি যেটা বলা হচ্ছে, আসলে আরাকান আর্মির যে এখানে এসে অবস্থান করার, আমি যেহেতু ওখানে আমার অভিজ্ঞতা আছে, আমি ওই জায়গায় গিয়েছি, এবং আমি কিন্তু বোঝা যায় না যে ওই সমস্ত এলাকায় আরাকান আর্মি এসে অবস্থান করতে পারবে। কারণ একটা হচ্ছে যে ওইদিকে হচ্ছে বান্দরবান হয়ে রাজেশতলী, কিন্তু আসলে একটা মানে সূত্রতা মিলে না আর কি খালেদ ভাই। তো যেটা বলা হচ্ছে যে এটা আমি যতটুকু খবর পেয়েছি যে এটা কিন্তু মূলত আঞ্চলিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব। না, একই কথা মেজর এমদাদও বলছিলেন। যে ভৌগোলিক অবস্থানের কথা আপনি বলছিলেন, সেই ভৌগোলিক অবস্থানটির কথা বা রাজস্থলী বা যেখানে ঘটনাটি ঘটেছে গাইন্দা ইউনিয়নের, এই মুহূর্তে সেটি কোথায় বা কিভাবে, সেটিও আমাদের দর্শকদের একটু বুঝিয়ে আপনারা বলবেন কিনা, সেইটার জন্য আমরা একটু ফিরছি আপনার। আমরা কথা বলছিলাম যে রাজস্থলীর যে গাইন্দা ইউনিয়ন, সেটির দুর্গমতা সম্পর্কে, সেখানে যাওয়ার উপায়টি সম্পর্কে প্রথমে হিমেল চাকমা আপনার কাছে একটু শুনি, সেখানে কিভাবে যাওয়া যেতে পারে, রাঙামাটি শহর থেকে যদি আপনি শুরু করেন। সেটা হচ্ছে যে আপনি প্রথমে আপনাকে রাজস্থলী উপজেলা যেতে হবে। রাজস্থলী উপজেলা থেকে আপনাকে সোজা দক্ষিণ দিকে যেতে হবে। রাজস্থলী মেন টাউন থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাতে মূলত গেছে হচ্ছে আপনার এই রিজার্ভ, ওখানে কিন্তু রিজার্ভ ফরেস্ট রয়েছে। এই রাস্তাটা গেছে রিজার্ভ ফরেস্ট এলাকায়, এটা ফালপুরে রিজার্ভ ফরেস্ট রয়েছে, ওই জায়গায় গেছে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু সংরক্ষিত এলাকা। এতে যেতে হলে আপনাকে এই যে পুলিশের টহল গাড়ি বা সেনাবাহিনীর টহল গাড়ি কিন্তু এতে যাওয়া যাবে না। যেতে হলে একটা বিশেষ গাড়ি আছে, যেগুলো খুব জীবের মতো গাড়ি, যেগুলোতে পাহাড় উঠতে পারে। এদের খুব যানসংখ্যা খুব সীমিত যানসংখ্যা। আর এই বর্ষাকালে যেহেতু গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আরো কঠিন হয়ে গেছে, সেটা একটা বিষয়। আর খালেদ ভাই, যেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা স্বীকার করতে, এখানে স্বীকার করা না করার একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রশাসন এখানে চাইলেও স্বীকার করতে পারবে না। কারণ এখানে একটা উপাদান রয়ে গেছে, যেহেতু ঘটনাটা ঘটেছে আজকে ভোরের দিকে ঘটনাটা ঘটেছে। একটা বিষয় যে মানুষের যেটা ধারণা করছেন এখনকার স্থানীয়রা, যেহেতু বড় একটা ঘটনা ঘটেছে এবং এটা জানাজানি হবে, সেক্ষেত্রে যারা হামলা করেছেন তারা কিন্তু এই দেখ বুদ্ধিগুলো সরাতে পারে, এবং সরানোর জন্য তারা যথেষ্ট পরিমাণ সময় পাবে। হিমেল, আরেকটা জিনিস শুধু জানতে চাইবো, এর আগে রাঙামাটিতে যে ঘটনাটি ঘটেছে, যেখানে মারা গেছেন অনেকজন, সেটি রাজস্থলী থেকে কতখানি দূরে? আসলে এটা যদি আমি হিসাব করি, বাঘাইছড়ি থেকে রাজস্থলী, এই মানে উত্তর দক্ষিণে যে এই অবস্থা, আমি যদি মিনিমাম এখানে দূরত্ব হবে 80 × 160 এর উপরে কিন্তু। হিমেল চাকমা, আপনাকে ধন্যবাদ। আমি একটু এমদাদ ভাই আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই বাঘাইছড়ির ঘটনা এবং রাজস্থলীতে যে ঘটনা ঘটেছে বলে অনেকে বলছেন, কারণ আমরা জানি না মানে এই ঘটনাটা আসলে ঘটেছে কিনা, প্রশাসন বলছে ঘটে নাই, আমরা বলছি ঘটেছে, সেই ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে কিনা। আর আরো একটি বিষয় হচ্ছে, যে দুর্গমতার কথা বলা হচ্ছে রাজস্থলী থেকে রিজার্ভ ফরেস্ট হয়ে সেখানে যাওয়ার ক্ষেত্রে, যেখানে আসলে নিয়মিত রাস্তা নেই, সেখানে রাস্তা করাটা কি মানে সেই জায়গাটা কি এরকম দুর্গমই থাকবে, নাকি ওইটার মানে গম্যতা বাড়ানোর জন্য চেষ্টা সরকারের বা কারো আছে বা থাকবে বা থাকা উচিত? এমদাদ ভাই। ধন্যবাদ। এখানে আপনার দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা, আর একটা হচ্ছে বিগত বাঘাইছড়ির ঘটনার সাথে এটার কোনো রিলেশনশিপ আছে কিনা। আমি বলবো যে বাঘাইছড়ির ঘটনার সাথে এটার রিলেশনশিপ আছে, কারণ বাঘাইছড়িতেও যে ঘটনাটা ঘটেছিল, যেখানে সেটার সাথে এটার একটা সম্পর্ক আছে। কারণ হচ্ছে কি, এরা প্রতিশোধ পরায়ণ হয়ে আসছে, এবং সেই প্রতিশোধ পরায়ণের পেছনে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাদের সুপ্রিমেসি এস্টাবলিশ করা। যেহেতু দুটা ফ্যাকশন, একটা ফ্যাকশন চাইবে তাদের প্রতিপত্তি, তাদের ইনফ্লুয়েন্সটা বেশি করতে বিস্তৃত হচ্ছে, তো সেই বিস্তৃত এটা হয়তো তাদের মধ্যে অবশ্যই প্রস্তুতি আছে, তাদের যে গণলাইন আছে, তাদের যে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা,
সেটার মাধ্যমে তারা খবর পেয়েছে হয়তো এরকম একটা গ্রুপ আসবে সেখানে, সেখানে তারা এটাকে অ্যাম্বুশ করতে পারে, অ্যাম্বুশ করেছেও হয়তো, যদিও এটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বা না ঘটনা ঘটেছে সেটা আমরা হিমেলের ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভার্সন থেকেই আমরা নিশ্চিত হয়েছি। সে বলেছে গোলাগুলি হয়েছে এখানে, হতাহতের ঘটনাও ঘটেছে, হয়তো সে এখন আর সেটাকে বেশি করে এক্সপোজ করবে না। বাট এই দুটোর মধ্যে একটা কররিলেশনশিপ আছে। বাগাইছড়ি এবং তারও পূর্বে যে ঘটনাগুলি ঘটেছে আপনার ইয়ের দিকে, মহালছড়ির দিকে যে ঘটনা ঘটেছিল, যেখানের মধ্যে উপজেলা চেয়ারম্যান নিহত হওয়ার পরে সেখানে আবার যে প্রসিদ্ধ কিশোর বিপরীত সংস্কারবাদী যেটা ইউপিডিএফ হয়েছিল তার চেয়ারম্যানকে হত্যা করা, এই সবগুলো কিন্তু এখানে একটা পুরো একটা কেমিস্ট্রির মধ্যে জড়িয়ে গেছে সব কিছু। কারণ ওরা প্রসিদ্ধ কিশোরের সাথে যেমন তার ইউপিডিএফের যে অংশ বেরিয়ে গেছে তার সাথে ক্ল্যাশ আছে, ঠিক একইভাবে সিন্ধু কিশোর সাথে যতীন্দ্র বদিপ্রিয় লারমার সাথে ওখানে একটা ক্ল্যাশ আছে। এগুলির মধ্যে তারা করবে, এগুলি করে যাচ্ছে। এখন যাতায়াতের যে কথা বলি, পুরো পার্বত্য চট্টগ্রাম কিন্তু একেবারে এখন না, সেই ব্রিটিশ পিরিয়ড বা তারও আগের থেকে এটা একেবারে দুর্গম অঞ্চল। সেখানে কিন্তু অনেকগুলো সহজ যোগাযোগ এখন হয়ে গেছে। আপনি যেমন এক সময় দিঘিনা মানে খাগড়াছড়ি পর্যন্ত ধরেন আলুটিলা ক্রস করা ছিল চট্টগ্রাম থেকে একটা কঠিন ব্যাপার, সেখানে আলুটিলা ক্রস করে এখন খাগড়াছড়িতে একবারে স্মুথলি যাওয়া যাচ্ছে। খাগড়াছড়িতে আপনি দিঘিনালা যাওয়া যাচ্ছে আরও সহজ পন্থায়, দিঘিনালাতে বাগাইছড়ি থেকে আপনি সোজা সাজেক পর্যন্ত কিন্তু আপনি চলে যাচ্ছেন। এগুলো কিন্তু সেনাবাহিনীর আমাদের ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়ন যারা আছে তারা করেছে, এবং এটা কঠিন, অত্যন্ত কঠিন একটা কাজ। এই যে কারণ একটা পাহাড় না, এখানে ইজ এ হিল রেঞ্জ, এখানে নেগোশিয়েট করতে হয় একটা পিকের সাথে একটা পিক, একটা সামিটের সাথে একটা সামিট লিঙ্ক করতে হয়, তার মধ্যে আবার আপস অ্যান্ড ডাউন ভ্যালিস আছে। আর এখানে যেটা এই যে আমরা হিমালয়ের বর্ণনায় যেটা শুনলাম, আমি নিজে দেখেছি, আপনি এই যে রিজার্ভ ফরেস্ট মানে সত্যিকার অর্থে আপনি ওই রিজার্ভে যখন ঢুকবেন আপনার মনে হবে যে পৃথিবীতে বোধহয় এই জঙ্গল ছাড়া আর কোনো পৃথিবীর এখানে নাই কিছু, তার কোনো কিছু অস্তিত্বই নাই, সব কিছু। তো সেখানেও এখন হচ্ছে যেমন আলীকদম রুমা হয়ে রাস্তা হয়ে গেছে, বান্দরবন হয়ে উপরের দিকে চলে গেছে, সেটা কক্সবাজারের সাথে লিঙ্ক হচ্ছে। এই রাস্তাটাও যেখানে যেই কথা বলা হচ্ছে, রাজস্থলী পর্যন্ত তো রাস্তা আছে, রাজস্থলী থেকে উপরের দিকে যেটা গেছে, আপনি যে ইউনিয়নের নাম বললেন গাইন্দং, সেখানেও হয়তো এই রাস্তাগুলি আস্তে আস্তে হয়তো হবে এবং হওয়া উচিত। না হলে এটা হলে এক ধরনের অভয়ারণ্য হয়ে যাবে ইনসার্জেন্টদের জন্য। যেমন আমি আপনাকে আরেকটা জিনিস এখানে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে বান্দরবনের উপরে গিয়ে আমাদের একদম ওদিকে ইন্ডিয়ান বর্ডার আসছে, আর এদিকে মিজোরামের আর বার্মিজ বর্ডার, সেখানে একটা একেবারে দূর আমি বলবো অগম্য একটা পথ আছে, যেটাকে আপনি শুনছেন কিনা জানি না, আমরা বলি ডেভিল, এটা টেরেন বলা হয়। সেখানে চারিদিক থেকে যখন এই ইনসার্জেন্ট বা বিদ্রোহীদের যখন তৎপরতা যখন দমনের জন্য চেষ্টা করা হয়, ভারতীয় ওরা চলে আসে মিজোরাম থেকে, আর এদিকে বার্মিজ যারা আরাকান আর্মি ওরা ওদিকে চলে আসে, আমাদের বাংলাদেশগুলো ওখানে চলে যায়। এটার নাম হচ্ছে ডেভিল টেরেন। তো এগুলি হয়তো একসময় থাকবে না, এই টেরেনগুলি থাকবে না, আর থাকাও উচিত না। আমাদের এখানেও কিন্তু এগুলি করা উচিত, না হলে এরা অনেক ধরনের অনাচার আরো ভবিষ্যতে সৃষ্টি করতে পারবে। আমি সেই জায়গায় বলছিলাম যে মানে একটি দেশে যদি একটি অংশ যেখানে আমাদের নাগরিকরা বাস করেন সেখানে যদি এটি অগম্য থাকে, দুর্গম থাকে, তাহলে তো এই ধরনের ঘটনা আসলে আরো অনেক ঘটতে পারে। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম এবং হিমেল চাকমা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর এসএম হলে হামলার ঘটনায় তদন্তে কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ডাকসু ভিপি নুরুল হক নূর এবং জিএস গোলাম রব্বানী। আমি প্রথমে একটু গোলাম রব্বানীর কাছে আসতে চাই। জনাব গোলাম রব্বানী, আপনি জানেন যে ডাকসুর ভিপি নূরের উপর হামলা হয়েছে, ডাকসুর পক্ষ থেকে বা ডাকসুর জিএস এর পক্ষ থেকে সেই হামলার প্রেক্ষিতে কোনো নিন্দা আপনি জানিয়েছেন কিনা, জনাব গোলাম রব্বানী? ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি এই পদটা একটা ভারিক্কি আছে, এই পদটাকে মানুষ রেসপেক্ট করে, অনার করে। লাস্ট যতগুলো ভিপি আসছে আমরা সেটা দেখেছি, কিন্তু এবারের 28 বছর পরের যে ইলেকশনে যে ভিপিকে আমরা পেলাম, আমরা যাকে নিয়ে প্রতি মুহূর্তে বারবার বিব্রত হচ্ছি, এবং আমি বলবো সত্যি আমি ব্যথিত তার কর্মকাণ্ড আচরণে। কেন বলেন? বলবো যে তার মধ্যে কোনো হামলা হয়েছে বলে আমি শুনেছি, সেটা তার অসৌজন্যমূলক যে আচরণ ওই হলে, সেটার প্রতিবাদ ছিল। আপনি পুরো ঘটনা, আমি গতকাল তার নুরুর জন্য আমার সারা রাত জেগে থাকতে হয়েছে, যেন সে যেভাবে 5-10 জন নিয়ে বসছে সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি কিন্তু রাতে 1 ফোঁটা ঘুমাইনি, সকাল 10টায় ঘুমিয়েছি। সুতরাং ঘটনা কি হয়েছে আমি একবার পুরোপুরি খোঁজ নিয়েছি। এসএম হলের যে হল সংসদ, তারা 13 জন লিখিত বিবৃতি দিয়েছেন, তারাও প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার। বেসিক্যালি
এখানে আমি হামলা আমি এভাবে বলতে পারছি না, এই জন্যই যে ঘটনা থেকে সূত্রপাত আপনারা জানেন যে ফরিদ নামে একটা ছেলের কথা বলা হয়েছে, যাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। তাকে SM হলের 400 স্টুডেন্টস লিখিত অভিযোগ দিয়ে তার রুমে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অভিযান, সেই প্রশাসনিক অভিযান চালানো হয়েছিল। সেখানে ইয়াবা সহ আপনার তার বহিরাগত পাওয়া গেছে তার রুমে, এবং তার ভিতরে অনেক অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতে তার রুমটি সিলগালা করে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগেই। তিনি হল থেকে বহিষ্কার। সে যখন হলে এসে বিভিন্ন রুমে থাকছিল। জনাব গোলাম রব্বানী, সিলগালাটি কে করেছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি ছাত্রলীগ? জি জি, হল প্রশাসন। আপনি হলের প্রভোস্ট স্যার, আমাদের হল সংসদের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে কথা বলে জানতে পারবেন। আমিও কথা বলেছি। 400 স্টুডেন্ট, 400 স্টুডেন্ট লিখিত অভিযোগ। একটা ছেলে কি পরিমাণ ডিস্টার্ব করলে বা কতটা মানে শিক্ষার্থীর সংক্ষুব্ধ হলে 400 শতাধিক শিক্ষার্থী লিখিত অভিযোগ দিতে পারে তার নামে। তো এর যখন দেওয়া হয়েছে, সেটা হলে আসছে, ঠিক আছে, হল থেকে যদি বের করে দেওয়া হয়, একটা প্রসিডিউর আছে। বাইরে থেকে অনির্বাচিত কেউ বা মেয়েদেরকে ছেলেদের হলে যার কোনো মানে নজির আমাদের মধ্যে এভাবে নাই। যে কালকে নতুন নজির সৃষ্টি করেছেন নূর, যখন গিয়েছে আমি খোঁজ খবর নিয়েছি, বলেছি নূরের সাথে আমার কথা হয়েছে, তুমি বসো, স্যার আসুক, কথা বলো। কিন্তু সে গিয়ে যে আচরণগুলো করেছেন, এবং একটি ভিডিও আমি সোশ্যাল নেটওয়ার্কে পেয়েছি, আপনিও হয়তো দেখতে পারবেন, যেখানে নূর আমাদের প্রফেসরকে বলছে তিনি ভুল করেছেন। নূর নিজে স্বীকার করে নিয়েছেন তিনি ভুল করেছেন এখানে এসে, বা তার আচরণ বা তার এইভাবে আসাটা ঠিক হয়নি। না, জনাব গোলাম রব্বানী, মানে যাদেরকে নিয়ে গেছেন, জনাব গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলে মেয়েরা যেতে পারবে না, এই আইন কবে থেকে হয়েছে? না না না, মেয়েরা যেতে পারবে না সেটা বলিনি আমি। সে মানে ছেলে মেয়েদের হলে একটা ঘটনা নাই, কোন ছেলে গিয়ে ভিতরে ঢুকে ইয়া করতে পারে না। মেয়েদের হলে ছেলেদের যাওয়া, মেয়েদের হলে ছেলেদের করতে পারে না। রব্বানী, মেয়েদের হলে ছেলেদের যাওয়ার নিষেধ আগেও ছিল, এখনো আছে, কিন্তু ছেলেদের হলে মেয়েদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা আমি শুনি না। যারা গিয়েছে ছেলেদের হলে মেয়েদের যাওয়ার কথা ক্লিয়ার করছি ভাই। এখানে নূর যেহেতু ডাকসুর ভিপি, প্রথমত সে হল সংসদের কাউকে জানায়নি, হল সংসদের ভিপি জিএস এজিএস বা কাউকে সে জানায়নি, সে গিয়েছে। দ্বিতীয়ত সে কেন্দ্রীয় ডাকসুর, আমি জিএস বা এজিএস কাউকে সে জানায়নি। তার তো অ্যাটলিস্ট মিনিমাম রেসপন্স, সে যদি ব্যক্তি নূর হিসেবে যে থাকে সেটা ভিন্ন ব্যাপার, বাট ডাকসুর ভিপি হিসেবে যদি কোনো প্রবলেম সলভ করতে যায়, অবশ্যই কেন্দ্রীয় ডাকসুর যে বডি রয়েছে তার সঙ্গে তার কথা বলতে হবে। হল সংসদ রয়েছে নির্বাচিত, তাদের সঙ্গে কথা বলতে হবে। কোনো ধরনের ক্রাইটেরিয়া মেনটেন না করে একেবারে সিনেমার স্টাইলে যাদেরকে নিয়ে ভিতরে গিয়েছেন, মানে রব্বানী, আমি বিষয়টি হস্তক্ষেপ বলবো, মানে রব্বানী আমি বিষয়টি বুঝতে চাচ্ছি। মানে ডাকসুর ভিপি যদি জানেন যে কোনো একটি হলে কাউকে মারা হয়েছে বা প্রহার করা হয়েছে বা আটকে রাখা হয়েছে বা তাকে রক্তাক্ত করা হয়েছে, এটি যদি জানেন এবং তিনি যদি তার সাথে যারা যেতে চান তৎক্ষণাৎ সেখানে যান, সেটি তাকে হামলা করার মতো, তাকে অপমান করার মতো একটি বিষয়ে দাঁড়াবে? তাকে মারামারি করতে হবে, তাকে ডিম নিক্ষেপ করতে হবে? গিয়েছেন তিনি যার পক্ষে গিয়েছেন, জি, সে কতটাই এখানে নিন্দনীয় ব্যক্তি ছিল, যার বিরুদ্ধে 400 অভিযোগ করতে পারে লিখিত। তো তার প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা ডিম মেরে থাকে, সেটা তো হামলা বলে আসলে নিন্দা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। রব্বানী, নিন্দা হচ্ছে এক জিনিস, আপনি ডাকসুর জিএস, আপনিও জানেন যে নিন্দা হচ্ছে এক জিনিস, আর ওই আপনি ডাকসুর জিএস হিসাবে যাকে মেরে রক্তাক্ত করা হয়েছে, আপনি কিন্তু তারও জিএস, তাকে হলে কিন্তু মেরে রক্তাক্ত করা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন সেটি। মানে আমি ইতিমধ্যেই বলেছি, হল প্রশাসন সেটা তদন্ত করছে। যিনি গিয়েছেন, কেন হলে গিয়েছিলেন, তিনি বহিষ্কারে থাকার পরও, বা তাকে যারা মেরেছে কারা কি অভিপ্রায় ছিল, সেটা নিয়ে ইতিমধ্যেই ভাইস চ্যান্সেলর স্যারকে বলেছি, প্রক্টর এবং প্রফেসরকে বলা হয়েছে, তদন্ত হচ্ছে। সেটা একটা ইস্যু, অবশ্যই স্যার বিচার হতে হবে। যারাই তাকে মেরেছে ডেফিনেটলি আমি তার বিচার চাই, এবং আমি নিজে থেকে তদারকি করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নূর যে গিয়েছে সেখানে তো ডেফিনেটলি হল একটা মিনিমাম কার্টেসি আছে, হল সংসদ রয়েছে, সেখানে আমার মনে হয় এই প্রশ্নের উত্তরগুলি নূরই দিতে পারবে, এই প্রশ্নের উত্তরগুলি নূরই দিতে পারবে। আমরা নূর আছেন আমাদের সঙ্গে, আমি নুরুল হক নূর আপনার কাছ থেকে আপনার কাছে জানতে চাই যে আপনি শুনলেন যে ওইখানে একজন ছাত্রকে মারধর করা হয়েছে, যেটি আপনি বলছেন, আপনি সেখানে কেন গেলেন? মানে আপনি সেখানে কি আপনি পুলিশের দায়িত্ব পালন করতে গেলেন? আপনি সেখানে কি ডাক্তারের দায়িত্ব পালন করতে গেলেন? আপনি সেখানে কি ডাকসুর ভিপির দায়িত্ব, একটি হলে যদি কাউকে মারা হয় সেটি যদি আপনি শুনে থাকেন, আমার বিবেচনায় সেটি ফৌজদারি অপরাধ, এবং সেই দায়িত্ব কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনীর। আপনি ডাকসুর ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, তার ভাইস প্রেসিডেন্ট,
আপনি সেখানে গিয়ে আসলে কি করতে চেয়েছেন সেটি যদি আমাদের একটু বলেন, আপনি সেখানে কেন গিয়েছেন? জি দেখেন, জি জি আমি একটু বলবো যে যেই শিক্ষার্থীকে মারা হয়েছিল সে যদি মাদকাসক্ত হয় বা মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনায় ছাত্রলীগই প্রশাসনের দায়িত্ব তুলে নেয়, সেজন্য তারা ওই ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, যার 32টি সেলাই লেগেছে। আমি তার একটা লিখিত অভিযোগ জাস্ট আমার কাছে এসেছে, আমি প্রক্টর মহোদয়কে ফোন করেছি, প্রক্টর মহোদয় বলছে আমার কাছে একটা কপি দাও এবং হল সংসদে একটা পাঠাও। ছেলেটি হলে যেতে ভয় পাচ্ছিল, তাই তার অভিযোগটি নিয়ে আমি সেখানে গিয়েছিলাম। তারপরে সেই ছেলে রক্তাক্ত টি শার্ট পরা ছিল, তার কিছু কাপড় চোপড় আনতে আমি যখন সেই রুমে যাই, তখনই সেই রুমে ছাত্রলীগের যে প্রশ্নটি পরিষ্কার করতে পারি নাই। কাউকে যদি মেরে রক্তাক্ত করা হয়, কারো গায়ে যদি হাত তোলা হয়, অভিযোগটি তখন দায় দায়িত্ব হচ্ছে পুলিশের। আপনি প্রক্টরের সাথে কথা বলেছেন, আর আপনি যদি ডাকসুর ভিপি হিসাবে সেখানে যেয়ে থাকেন, আমি রাব্বানির সাথে একমত, সেই বিষয়টি আপনার জিএস গোলাম রাব্বানি তাকে জানানো দরকার ছিল, আপনি হল সংসদের সাথে কথা বলা দরকার ছিল, সেইভাবেই যাওয়ার উচিত ছিল। আপনি আসলে নিজে ওখানে গিয়ে কি করতে চেয়েছিলেন? না আমি সেটা বলতে যে আমি হলের সভাপতি হচ্ছেন প্রাধ্যক্ষ, তাকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে প্রক্টর মহোদয়, তাকে জানিয়েছি। তিনি বলেছেন যে দুটো অভিযোগপত্র লিখিত দেবে, একটা প্রক্টরের কাছে কপি, একটা প্রভোস্টের কাছে। আমি কিন্তু লিখিত কপিটা নিয়ে সে জমা দিতে ভয় পাচ্ছিল, সেটি প্রভোস্ট মহোদয়কে দিতে গিয়েছিলাম। আপনি যেটা বলেছেন যে আর আমার জিএস, আমি তাকে অনেক সময় ফোন দেই, তারা আমি জানি না কি অদৃশ্য কারণে আমার ফোন রিসিভ করে না। ইভেন আপনারা আরো অনেক জিনিস জেনে থাকবেন যে দেখেছেন যে ইতিমধ্যেই যে বলা হচ্ছে যে আপনার ডাকসুর পক্ষ থেকে কিছু চিঠি বা কিছু এনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, যেখানে পদাধিকার বলে ডাকসুর সহসভাপতি মানে ভিপি ক্রম অনুযায়ী উপরে থাকে, তার সাথে ডিসকাস করা উচিত। কিন্তু আমি অনেক বিষয়ে দেখেছি যে জিএস এজিএস তারা আমার সাথে কোনো ধরনের ডিসকাস আলোচনা না করে তাদের ইচ্ছা মতো চিঠি দিচ্ছে বিভিন্ন জায়গায়। সেটা নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি। জানতে চাইবো যে আপনি যখন জানলেন যে এসএম হলে একটি ছাত্রকে, প্লিজ আমাকে একটু প্রশ্নটা করতে দেন, এসএম হলে একজন ছাত্রকে এরকম ভাবে রক্তাক্ত করা হয়েছে, তাকে মারা হয়েছে, তাকে কেন মারা হয়েছে না হয়েছে সেগুলি পরের ব্যাপার, আপনি কি ওই সময় জিএস এর সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন বা ডাকসুর যে সংসদ আছে সেই সংসদে এটি কথা বলতে চেষ্টা করেছেন যে এই ব্যাপারে আমরা আসলে ডাকসুর করণীয় কি? জি দ্যাটস দ্য পয়েন্ট। দেখেন যে ডাকসু বলেছেন খুব ভালো কথা যে আসলে যারা ডাকসুতে ছিল সংসদ তাদের সাথে যোগাযোগ করেছে কিনা। এই ঘটনার সাথে তো জড়িতই ছিলেন তারা, হল শাখা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ডাকসুর বিপি জিএস নিজেরা থেকে ওই ছেলেকে মারধর করেছেন। এবং আপনি আরো জেনে থাকবেন এই ছেলে হলের জিএস পদে মনোনয়ন তুলেছিল, তাকে জোর করে প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছে, তাকে জোর করে চাপ প্রয়োগে তার রুমে মাদক ঢুকিয়ে তাকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেই জিএস এজিএস তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? আর আমরা কোনো, আমি বারবার একটা কথা বলছি যে আমরা আমি আপনাকে কথা বলি, আমি আপনাকে কথা বলি, আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি যে আপনার যে অভিযোগ সেই অভিযোগ হয়তো সত্য, কিন্তু যে অভিযোগ আপনি করতে চাচ্ছেন সেই অভিযোগকারীও আপনি, বিচারকও আপনি, এটি তো হতে পারে না নূর। আপনি অভিযোগ করছেন যে তাকে মারা হয়েছে, আবার আপনি বিচারক হিসেবে রায় দিচ্ছেন যে ডাকসুর জিএস তাকে মেরেছেন, এটি দুটি তো একসাথে হতে পারে না নূর। না ডাকসুর জিএস না, আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো আমি বলছি যে ওই ছেলে যে অভিযোগ করেছে, বলেছেন যে হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল এবং মেহেদী হাসান তাপস প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজন উপস্থিত ছিলেন, হলের জিএস তাকে আঘাত করেছেন। সুতরাং সেই জিএস এর কাছে যদি আমি বলি তাহলে তারা স্বাভাবিকভাবে তার পাশে দাঁড়ানো। আর যেই ছেলেটি আহত হয়েছে তাকে হসপিটালে, এবার আমি বুঝতে পারলাম যে আপনি হল শাখার, এবার আমি বুঝতে পেরেছি হল শাখার ভিপি জিএস এর কথা আপনি বলছেন, কিন্তু ডাকসু জিএস কে বলতে কি অসুবিধা ছিল? জি জি ডাকসু জিএস কে বলতে কি অসুবিধা? না ডাকসু জিএস কে তো আমি ফোন দিয়েছিলাম, তিনি আমার ফোন রিসিভ করেননি। তাকে আমি ফোন দিয়েছিলাম, তিনি আমার ফোন রিসিভ করেননি। এখন রিসিভ না করে ধরেন যদি বলে তারা আমাকে যোগাযোগ করেনি, তাহলে তো সেটা আসলে আমি কি বলবো। আমার মনে হয় নুরুল হক নূরের বক্তব্য পরিষ্কার। জনাব গোলাম রাব্বানি, এটি কি পুরোপুরি কাকতালীয় যে একজন যে ডাকসু নির্বাচনে হল শাখায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন এবং যেহেতু তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন তার বিরুদ্ধেই 400 জন লিখিত অভিযোগ দিবেন, তার ঘরে ইয়াবা পাওয়া যাবে, তাকেই আসলে তার ঘরেই সিলগালা করা হবে, তাকেই আসলে রক্তাক্ত করা হবে, এই ব্যাপারগুলি কি আসলে সবই কাকতালীয় কিনা? জনাব গোলাম রাব্বানি, জনাব নুরুল হক নূর, আমরা ফিরছি আপনাদের কাছে। জনাব গোলাম রাব্বানি, আমরা আপনাকে জানতে চাইছিলাম যে এই এতগুলো ঘটনা যে তার আসলে নির্বাচনে মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া
তারপরে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা, তার কক্ষে ইয়াবা পাওয়া যাওয়া, তারপরে তার বিরুদ্ধে অভিযোগ করা, তাকে মেরে রক্তাক্ত করা, সবই কাকতালীয় কিনা? দেখুন, আপনি নিজেই বলেছেন মহিউদ্দিন ভাই, এটা আইনি বিষয়, ফৌজদারি অপরাধ। ইয়াবা পাওয়া যাওয়া বা আপনার মারধর দুটি ফৌজদারি অপরাধ। অবশ্যই হল প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে। আমরা যেটা পেয়েছি, তিনি 159 নম্বরে থাকতেন, সেই রুমটি প্রশাসন সিলগালা করেছিল এবং আপনাদের যে ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে নিরপেক্ষ একটা টিম পাঠিয়ে দেখতে পারেন, আমি খোঁজ নিয়েছি, আমার মাধ্যমে জেনেছি ছেলেটির সম্পর্কে অনেক অভিযোগ। এবং সর্বশেষ একটি হলে একটি রুমে পাথর মেরে দরজা ভাঙার একটা ঘটনা ঘটেছিল, সেখানেও তার ইন্ধন ছিল। প্রকৃত ওই সংক্ষুব্ধ লোকের তার হামলা চালিয়েছে বলে আমরা শুনেছি। আপনারা খোঁজ নিতে পারেন। কিন্তু আমরা অবশ্যই বলবো, এই ঘটনা যারাই ঘটাক তাদের অবশ্যই তদন্ত করে বের করতে হবে। কিন্তু আমরা মর্মাহত বা ব্যথিত, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একটি প্রশ্ন ছিল যে হ্যাঁ, এই ঘটনাতে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ছাত্রলীগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা, যারা এই মারধরে অংশগ্রহণ করে, যারা হল শাখায় বা হলের মধ্যে আইন শৃঙ্খলার দায়িত্ব নেয়, ছাত্রলীগ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কারণ যারা মেরেছেন তাকে, তারা ছাত্রলীগের অপরাধের কোনো অপরাধীর জি জি মহিউদ্দিন ভাই, সেটাই বলছি আমি। অপরাধীদের কোনো দল নাই, লীগও নাই, দলও নাই, সে অপরাধী। সো যে অপরাধ করবে তার দায়িত্ব আমরা কেউ নিব না। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। যারা আইন নিজের হাতে তুলে নিবে বা অতি উৎসাহী হবে, সে যেই হোক, ছাত্রলীগ করুক বা সাধারণ শিক্ষার্থী, হোয়াট এভার ইট ইস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত আইন রয়েছে সেখান থেকে ব্যবস্থা নেবে। ফৌজদারি অপরাধ হলে সেখানে যে ব্যবস্থা সেটা নেওয়া হোক। আমাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সে থাকবে না। অবশ্যই ছাত্রলীগ হলে তাদের ব্যবস্থা নিতে হবে। আমি যদি ডাকসুর এজিএস জনাব সাদ্দাম হোসেন যে কথা বলেছেন, সেই কথার প্রেক্ষিতে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। তিনি এসএমএল এর ঘটনায় নুরুল হক নূর সেখানে যাওয়ার ভিত্তিতে তিনি বলছেন জনপ্রিয়তা কারার একটি প্রবণতা তার আছে, সেই বিষয়টি রপ্ত করে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন। তবে যে গুজবের উপর ভিত্তি করে তিনি এসএমএল এর রীতিমতো হানা দিয়েছেন, তা গঠনতন্ত্র ও শিষ্টাচার বিরোধী কাজ। কোন গঠনতন্ত্র আসলে তিনি ভঙ্গ করেছেন, কোন শিষ্টাচার বিরোধী তিনি কাজ করেছেন? এবং আপনিও প্রথমে বলছিলেন যে ভিপি নুরুল হক নূরের কাজে আপনারা বারবার বিব্রত হচ্ছেন, সেই কাজগুলি আসলে কি? তিনি তো প্রতিবাদ করছেন, তিনি তার মতো করে কথা বলতে চেষ্টা করছেন, সেটি কি মানে তিনি আপনার সুরে কথা বলছেন না, সেটি কি তার অপরাধ হচ্ছে? দেখুন, প্রতিবাদ করা আর অ্যাটেনশন সিক করা বা এটাকে কি বলে, যে অতি উৎসাহী হয়ে এক ধরনের, যেটা বললো যে জনপ্রিয়তা অর্জন করার একটা কূটকৌশল মাত্র। আমরা এর আগেও রোকেয়া হলে দেখেছি তিনি কিভাবে একটা পানি খেয়ে পড়ে গেলেন, যার ফলে সিম্প্যাথি ভোটটা তিনি একেবারে প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গেছেন, যার ফলে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের এক্সপেকটেশন ছিল 100 আউট অফ 100, সেটা হয়নি, আমরা ডাক্তার বিপদ হারিয়েছি। তো এই যে কূটকৌশলের কাছে বারবার আবেগতাড়িত শিক্ষার্থীরা প্রবঞ্চনা শিকার হচ্ছে, সেম ঘটনা ঘটেছে এখানে। আপনি বলছেন যে শিষ্টাচার বহির্ভূত কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলে মেয়েরা শুধুমাত্র গেস্ট রুম পর্যন্ত যেতে পারে বিশেষ প্রয়োজনে, এটা আপনি ধরেন। গেস্ট রুমের বাইরে কিন্তু হলের মূল প্রিমিসিস যেটা, সেখানে ঢোকার অনুমতি নাই। কিন্তু গতকাল আমরা দেখেছি অরণি সেমন্ত খান, যে মেয়েটা, সে কোনো নির্বাচিত প্রতিনিধিও না, কোন আইনে অনুমতি নাই? একটা ক্যান্ডিডেট ছিল। রাব্বানি, আপনি আইনের ছাত্র, কোন আইনে অনুমতি নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে কোন মেয়েরা মূল যে না, এটি কোন আইনে নাই, যেতে পারে না। কোন আইনে নাই? এটা আমাদের ভিসি স্যারকে কথা বলতে পারেন। রাব্বানি, কোন আইনে নাই? না, আপনি যে চলাফেরা স্বাধীনতার কথা বলেন, সেক্ষেত্রে আমরা সবাই যে কোনো সময় যে কথা যেতে পারি। আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া লাইন, রাব্বানি আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া লাইন এখনো এক্সিস্ট করে যে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে কথা বললে 25 পয়সা জরিমানা হবে? হ্যাঁ, এটা আমি জানি। জনাব নুরুল হক নূর, আপনি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটেনশন সিক করছেন এবং ডিম মারা বা ডিম জাতীয় কোনো কিছু, এটি একটি প্রতীকী প্রতিবাদ। এটি আমরা দেখেছি কয়েকদিন আগে নিউজিল্যান্ডের একজন সিনেটরের গায়েও তাই করা হয়েছে। এই প্রতীকী প্রতিবাদকে ভিত্তি করে আপনি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিতে চেয়েছিলেন, ভিসির সামনে যে একটি পুরো একটা সিট ইন করলেন, সেটি খুব একটি যৌক্তিক কাজ হলো কিনা জনাব নুরুল হক নূর? যে দেখেন, আপনি যেটা বলেছেন তার আগে আমি বললেন যে আমার যে ছাত্রলীগের বন্ধুরা তো যে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এবং ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন এবং রাব্বানী সাহেব
খুব দারুণভাবে কিছু কথা বলেন, টকশোতে অনেক গেছি তো, কথা বলে যে আমাদের ক্যাম্পাসে সোডিয়াম বাতির নিচে আমরা প্রেম হব, গান হব। অথচ এই ছাত্রলীগের হাতেই দেখি ক্যাম্পাসে আমরা হাতুড়ি থাকে, হেলমেট থাকে, শিক্ষার্থীদের উপর হামলা করে, আবার শিক্ষার্থীদের উপর ডিম নিক্ষেপ করে। সব ভালো যে যারা তাদের মতের বিরুদ্ধে যায় তাদেরকে জামাত শিবির বলে, রক্তাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়। এই হচ্ছে তাদের চরিত্র। সুতরাং তাদের যে মিথ্যাচার সেটা আমি জবাব দিব না যে তারা বলেছে অ্যাটেনশন সিক করা। নূর, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, আপনিও কি খুব জেনারেলাইজেশন করছেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করা এরকম অনেক ছেলে মেয়ে থাকতে পারে, সবাইকে কি আপনি এক ব্র্যাকেট বন্দি করছেন? এবং তাদের অনেকে আপনাকে ভোটও দিয়েছে। কখনোই একটা সংগঠনের কখনোই সবাই খারাপ, তাদের অনেকে আপনাকে ভোটও দিয়েছে। আমি বলছি যে কখনোই একটি সংগঠনের সবাই খারাপ না, তবে আমি বলছি যে কখনোই একটি সংগঠনের সবাই খারাপ হতে পারে না। তবে যারা খারাপ, আমি যদি বলি 2018 সালে 23 জানুয়ারি নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা করেছে, প্রশ্নমাসের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে হামলা করেছে, ডাকসু নির্বাচনে আমার উপরে হামলা করেছে। কোন একটি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। আপনি জানেন যে বিজয় 71 হল ব্যতীত, নূর ডাকসু নির্বাচনে আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে, ফিরে এসো। আমাদের খুব বেশি সময় না, আমি শুধু প্রশ্নটি করে রাখতে চাই, ডাকসু নির্বাচনে আপনার উপর যে কথিত হামলার কথা বলা হয়, যেটিকে গোলাম রাব্বানী বলছেন যে যেটি আসলে ভান বা ভনিতা, সেই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা কূটকৌশল? নূর, আমরা জানতে চাইছিলাম যে আপনি আসলে ভোটের দিনও ভান করে অজ্ঞান হয়ে গেছিলেন কিনা। যে আসলে দেখেন, এটাই বলছি যে এটি তাদের কত একটা মূর্খতার পরিচয়। এত সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে অভিনয় করলে ভোট পাওয়া যায়, তাহলে তো রাব্বানী সাহেবরা তো ডেইলি অভিনয় করেন, তাদেরকে এত মানুষ মাথায় নিয়ে নাচার কথা। আর আমি জাস্ট, যেহেতু আপনি বলছেন সময় কম, আমি দুটি কথা বলে শেষ করব যে যেই ঘটনাটি নিয়ে আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই ফরিদকে মারার ছাত্রলীগকে এই দায়িত্ব কে দিল, এই ঘটনাটি বোঝার জন্য যথেষ্ট নয় যে তাদের যে গুন্ডা বাহিনী হলে কিংবা ক্যাম্পাসে রয়েছে, যাদেরকে তারা নিয়মিত তাদের মতের বিপরীতে আমি আপনার সাথে একমত। আমি এক স্লাইড একটু রাব্বানীর কাছে শুনতে পারবো? রাব্বানী, আপনি একটু বলেন তো তাদের মারার দায়িত্ব আসলে ছাত্রলীগকে কে দিল? যে আমি বললাম না মহিউদ্দিন ভাই, যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর, কেষ্টা বেটা চুরি করে, যে নন্দ ঘোষ নয়, যত দোষ ছাত্রলীগ ঘোষ। আমরা মানে সবকিছু কেষ্টা বেটা করে, এবং যত দোষ অধিকাংশ করে নন্দ ঘোষ বলে না। কারণ হচ্ছে 10 বছর ক্যাম্পাসে আমরা রয়েছি, ভালো করলেও আমরা, খারাপ করলেও আমরা। তো আমরা যা কি করেছি 10 বছরে সেটা বাংলাদেশ জানে, ঢাকা বিশ্ববিদ্যালয় জানে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ নূর হক। নূর ডাকসুর বিপিও জিএস ছিলেন আমাদের সঙ্গে। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।